আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে যার মাথামুন্ডু থাকে না, যার কোনো ব্যাখ্যা সাধারণ বুদ্ধিতে পাওয়া যায় না। আবার কিছু ঘটনা ঘটে যেটা আমাদেরকে অবাক করে দেয়। আজকের আড্ডার আসরে এমন একটা কাহিনী রয়েছে যেখানে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা স্বীকার করেছে ভূতের সাহায্য ছাড়া তাদের পক্ষে এই খুনের রহস্যের সমাধান করা কোনোভাবেই সম্ভব হতো না। এবং শুধুমাত্র পুলিশ নয়, আদালতও এই বিষয়টা মেনে নেয় যে ভূতের সাহায্য ছাড়া এই হত্যার মামলার রহস্যের সমাধান হতো না। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। টেরাসিটা বাসা নামে একটা মেয়ে ফিলিপিন্সের বাসিন্দা ছিল। একটি অত্যন্ত আর্থিকভাবে সচ্ছল এবং শিক্ষিত পরিবারের মেয়ে ছিল টেরাসিটা। ফিলিপিন্সে সে তার স্কুল কলেজের পড়াশুনো শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। যেহেতু পড়াশুনোয় মেধাবী ছিল সে, তার কারণে মা বাবাও তার এই ইচ্ছেতে বাধা দেয় না। তার গান বাজনারও খুব শখ ছিল, সে ভালো পিয়ানো বাজাতে পারত। এরপর টেরাসিটা আমেরিকার শিকাগোতে মিউজিকে মাস্টার্স করার জন্য চলে যায়। শখের জন্য সে মিউজিক নিয়ে পড়াশুনো করলেও পরে সে ডাক্তারি পড়তে চলে যায় এবং রেসপিরেটরি থেরাপিস্ট হিসেবে সে তার পড়াশুনো শেষ করে। পড়াশুনো শেষে একটা হসপিটালে চাকরিও সে পেয়ে যায়। পড়াশুনো, চাকরি, সব কিছু নিয়ে সে এত ব্যস্ত ছিল যে তার বিয়ের করার কথা মনেই হয়নি। যদিও তার প্রেমিক ছিল, কিন্তু ব্যস্ততার মধ্যে সেই প্রেমিকের সাথে তার সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবুও চাকরি নিয়ে সে তার জীবনে অত্যন্ত খুশি ছিল। হসপিটালের চাকরির সাথে সাথে সে যেখানে থাকতো সেই অ্যাপার্টমেন্টের আশেপাশের বাচ্চাদেরকে পিয়ানো শেখাতো সে। হাসি খুশি চঞ্চল মেয়ে ছিল টেরাসিটা। হসপিটালের চাকরির পরে নিজেকে গান বাজনা নিয়ে ব্যস্ত রাখতে পছন্দ করত। সে কারণে তার খুব অল্প সংখ্যক বন্ধুবান্ধব ছিল। যখন তার বয়স 47, সেই সময় একদিন সন্ধে 7:30টার সময় সে রুথ নামে তার এক বন্ধুকে ফোন করে। 15-20 মিনিট কথা বলার পরে সে তার বন্ধুকে জানায় একজন গেস্ট আসবে, সে কারণে সে ফোনটা রাখবে এবং তার কিছু কাজও আছে, সেগুলো সেরে নেবে। রুথও তার কাছে জানতে চায় না কে আসবে, সে ফোনটা রেখে দেয়। তার কিছুক্ষণ পরে পাড়া প্রতিবেশীরা দেখতে পায় টেরাসিটার অ্যাপার্টমেন্ট থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করে ডাকা হয়। ফায়ার ব্রিগেড এসে অল্প কিছু সময়ের মধ্যে আগুন আয়ত্তে আনে। তারপর অ্যাপার্টমেন্টের ভেতরে গিয়ে দেখা যায় ডাইনিং স্পেসে কার্পেটে জড়ানো একটা কিছু আগুনে পুড়ছে। কার্পেটটা খুলে ফায়ার ব্রিগেডের অফিসাররা আটকে ওঠে। তারা দেখতে পায় একটা মেয়ের বুকে ছুরি মেরে তাকে খুন করে কার্পেটে জড়িয়ে আগুনে জ্বালানোর চেষ্টা করা হয়েছে এবং মেয়েটি প্রায় অর্ধেক চলে গেছে। এই মৃতদেহটি যেভাবে উদ্ধার হয়, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল যেন শারীরিকভাবে মেয়েটি অত্যাচারিত। 21শে ফেব্রুয়ারি 1977 সালের ঘটনা এটা। প্রাথমিকভাবে দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল এটি একটি খুনের ঘটনা। তারপরে ঘটনাস্থলে পুলিশ আসে। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পুলিশ নিয়ে যায় এবং টেরাসিটা বাসা হিসেবেই শনাক্তকরণ হয়। শরীরে কোনো রকম জামাকাপড় ছাড়া মৃতদেহটি উদ্ধার হলেও সে কোনো রকম শারীরিকভাবে অত্যাচারিত হয়নি। ঘরের জিনিসপত্র যেভাবে ছড়ানো অবস্থায় পাওয়া গেছিল, বোঝাই যাচ্ছিল এটি একটি লুটপাটের ঘটনা ছিল। এর মধ্যে টেরাসিটার বাবা মাকেও খবর দেওয়া হয়েছিল। অনেক রকমভাবে তদন্ত করে পুলিশ কোনো রকম ক্লু পায় না, কিন্তু টেরাসিটার ঘর থেকে একটা চিঠি পাওয়া যায় যেটাতে লেখা ছিল গেট থিয়েটার টিকেট ফর এএস। কিছু না পেয়ে এবার পুলিশ এই এএস নামক ব্যক্তির সূত্র ধরে এগোতে থাকে, কিন্তু পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পিয়ানো ছাত্র এবং ওর হসপিটালের চাকরির জায়গায় কেউ বলতে পারে না যে এই এএস নামক ব্যক্তিটা কে। পুলিশের সাথে সাথে গোয়েন্দা সংস্থাও তদন্ত করছিল, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও এই হত্যার মামলাটির কোনো কিনারা পুলিশ বা গোয়েন্দা কেউই করতে পারছিল না। এমনকি পুলিশ বা গোয়েন্দা সন্দেহভাজন হিসেবেও কাউকে পাচ্ছিল না। এই হত্যার মামলার প্রায় 1 বছর হতে যাচ্ছে। এই সময় একদিন বিকেলে এই কেসের গোয়েন্দা জো এস্টেচুলা তার অফিসে ফিরে টেবিলের উপর একটা নোট পান। টেরাসিটা মামলায় একজন উইটনেস পাওয়া গেছে, তো আপনি আমাদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করুন।
সেই নোটে এই বার্তাটি লেখা ছিল। গোয়েন্দা জো এস্টেচুয়েলা তড়িঘড়ি করে ওই পুলিশ স্টেশনে যোগাযোগ করে জানতে চান কে এই উইটনেস। জো সে চুয়া নামের একজন ডক্টর পুলিশ স্টেশনে এসেছিল। তিনিও ফিলিপিন্সের বাসিন্দা ছিল। সেই ডক্টর টেরাসিটা খুনের ব্যাপারে কোনো তথ্য দিতে চায়। গোয়েন্দা তখন ডক্টর জো সে চুয়ার সাথে দেখা করতে যায়। ডক্টর গোয়েন্দাকে বলে সে ব্যক্তিগতভাবে টেরাসিটাকে চেনে না, কিন্তু গত কিছুদিন ধরে তার স্ত্রীর সাথে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। রাতে ঘুমের মধ্যে তার স্ত্রী রেমি অন্য একজনের গলায় কথা বলে। যখন সে রাতে ঘুমের মধ্যে কথা বলে তখন যেন সে তার নিজের মধ্যে থাকে না। তাছাড়া তার স্ত্রীর মধ্যে আগে এরকম কোনো সমস্যা ছিল না। গত কিছুদিন ধরেই এরকম হচ্ছে। যেহেতু সে নিজে একজন ডাক্তার, সে কারণে প্রথম দিকে এই ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু কয়েকদিন এইভাবে ঘুমের মধ্যে বিড়বিড় করার পরে একদিন হঠাৎ করে সে ডাক্তারের নাম নিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং পরিষ্কারভাবে সে অন্য একজনের গলায় বলে, আমাকে খুন করা হয়েছে, দয়া করে আমার খুনিকে ধরতে সাহায্য করো। এবার গোয়েন্দাও একটা অবাস্তব গল্প শোনার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে শুনতে লাগলো। এইদিকে ডাক্তার বলেই চলল, অশরীরী আত্মাটি যে তাকে খুন করেছে তার নাম জানিয়েছে অ্যালেন শৌরি। সে আরও জানিয়েছে টেরাসিটা এবং অ্যালেন শৌরি দুজনে একই হসপিটালে চাকরি করত। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও ছিল। তাছাড়া অ্যালেন ছোটোখাটো মেকানিকও ছিল। ঘটনার দিন টেরাসিটার টিভি খারাপ হয়ে গেছিল। সেটা সারানোর জন্য সে অ্যালেনকে সন্ধে 7:30টার পরে আসতে বলে। অ্যালেন অ্যাপার্টমেন্টে তার টিভি সারাতে এসেছিল। টিভি সারানো হয়ে গেলে টেরাসিটা যখন কফি তৈরিতে ব্যস্ত ছিল তখন অ্যালেন তার বাড়ি থেকে টাকা এবং গয়নাগাটি চুরি করার চেষ্টা করছিল। টেরাসিটা দেখে ফেলার কারণে অ্যালেন তার বুকে ছুরি মেরে খুন করে তারপরে কার্পেটের মধ্যে জড়িয়ে তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। তারপর সমস্ত অ্যাপার্টমেন্টে জিনিসপত্র ছড়িয়ে দেয় অ্যালেন, যাতে মনে হয় অ্যাপার্টমেন্টে লুটপাট হয়েছে, এবং টেরাসিটার সমস্ত গয়না নিয়ে সে সেখান থেকে চলে যায়। এই মুহূর্তে সেই সব গয়না তার প্রেমিকার কাছে রয়েছে। টেরাসিটার অশরীরী আত্মা ডাক্তারকে এও বলে, এই ঘটনাগুলো গিয়ে তদন্তকারী পুলিশ এবং গোয়েন্দাকে জানাও, যাতে আমার হত্যাকারী শাস্তি পায়। সকালে ঘুম থেকে ওঠার পরে ডাক্তারের মনে হয় হতে পারে ঘুমের মধ্যে তার কিছু ভুল হচ্ছে। তারপরে সে এই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে আবার তার কাজে চলে যায়। এবার গোয়েন্দা জানতে চাইল, তুমি যখন ব্যাপারটাকে গুরুত্বই দিচ্ছ না, তাহলে আমার কাছে কেন এসেছো? তখন ডাক্তার জানায়, পরের দিন সেই অশরীরী আত্মা তার স্ত্রীর ওপর ভর করে অত্যন্ত রেগে বলে, কয়েকদিন ধরে আমি তোমার সাহায্য চাইছি, কিন্তু তুমি কোনো সাহায্য করছো না আমাকে। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কিন্তু তোমার স্ত্রীর চরম ক্ষতি করে দেব। দিনের পর দিন রাতে ঘুমের মধ্যে অন্য একজনের গলায় কথা বলছে এবং স্ত্রীর ক্ষতি করার হুমকিও দিচ্ছে। তখন মনে হলো বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। তারপর ডাক্তার মনে একটু সাহস সঞ্চয় করে জানতে চায়, তুমি কে আর তুমি কি চাও? তাছাড়া যেহেতু তুমি অশরীরী, তোমার কথার উপর ভিত্তি করে আমি পুলিশ আর গোয়েন্দাকে বললে তারাই বা আমাকে কেন বিশ্বাস করবে? উল্টে সবাই আমার ওপর হাসবে এরকম একটা অদ্ভুত কথা শুনে। তখন অশরীরী আত্মাটি জানায়, তোমাকে সমস্ত বিষয়টা আমি জানিয়েছি। পুলিশ এবং গোয়েন্দা যাতে বিশ্বাস করে তেমন কিছু প্রমাণও আমি তোমায় দিয়ে দিচ্ছি। এই বলে অশরীরী আত্মাটি কিছু ফোন নাম্বার এবং নাম দিয়ে দেয়। তারপর বলে, অ্যালেন শৌরির প্রেমিকার বাড়ি থেকে আমার গয়নাগুলো উদ্ধার করে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দিয়ে শনাক্তকরণ হলেই প্রমাণ পাওয়া যাবে। এবার সেই সব ফোন নাম্বার নিয়ে ডাক্তার গোয়েন্দাকে পুলিশের সাথে যোগাযোগ করতে বলে। গোয়েন্দা গিয়ে পুলিশের সাথে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে। পুরো ব্যাপারটা অদ্ভুত হলেও পুলিশ এখান থেকে খুব গুরুত্বপূর্ণ 3টে ক্লু পায়। প্রথমটি হলো, টেরাসিটার বাড়ি থেকে যে চিঠিটি পাওয়া গেছিল সেখানে AS নাম ছিল, আর টেরাসিটার অশরীরী আত্মাও অ্যালেন শৌরি নামে এক ব্যক্তির কথা বলছে, যার নামের আদ্যক্ষর ASই হয়। দ্বিতীয় ক্লু হলো, অ্যাপার্টমেন্টের টিভি খারাপ ছিল কিনা। পুলিশ প্রতিবেশীদের কাছে খবর নিয়ে জানতে পারে টিভি খারাপ ছিল,
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লুটি হলো টেরাশিটার গয়না এই মুহূর্তে অ্যালেনের প্রেমিকার বাড়িতেই রয়েছে। যেহেতু অ্যালেন শৌরি আর টেরাশিটা একই হসপিটালে চাকরি করত, সে কারণে খুব সহজেই তাকে খুঁজে পাওয়া যায়। তারপর তার কাছ থেকে তার প্রেমিকার বাড়ির খোঁজ নিয়ে পুলিশ সেখান থেকে গয়না উদ্ধার করে যখন টেরাশিটার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখায়, সেগুলো তার গয়না হিসেবেই শনাক্তকরণ হয়। এবার পুলিশের আর কোনো সন্দেহ রইল না, তারা অ্যালেন শৌরিকে গ্রেপ্তার করে নেয়। ঘটনার আকস্মিকতায় অ্যালেন শৌরি তো পুরো অবাক। সে ভাবল, আমি যেভাবে সব কিছু করে এসেছিলাম তাতে তো আমার ধরা পড়ার কথা নয়, তাহলে পুলিশ কিভাবে আমাকে খুঁজে পেল? টেরাশিটার হত্যার কেসের মামলা শুরু হয়। এই মামলায় অ্যালেনের উকিল যুক্তি দেয়, টেরাশিটার টিভি খারাপ ছিল, অ্যালেন সারাতেও গেছিল। তারপরে টেরাশিটা জীবিত অবস্থায় তার বাড়ি থেকে গয়না চুরি করে সে পালিয়ে যায়। এই সব কথা সত্যি, কিন্তু সে টেরাশিটাকে খুন করেনি। অ্যালেনও শুরু থেকে কোনো দিন স্বীকার করেনি যে সে টেরাশিটার হত্যাকারী। পুলিশের সামনে এক অদ্ভুত সমস্যার সৃষ্টি হলো। এতদিন পরে যদিও বা হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল, কিন্তু তার শাস্তি কিভাবে হবে? একজন অশরীরী আত্মা এসে তো কোর্টে সাক্ষী দিতে পারবে না। তাছাড়া অ্যালেনকে কেউ হত্যা করতেও দেখেনি। অতএব প্রমাণের অভাবে অ্যালেন ছাড়া পেয়ে গেল। তারপরে আবার একদিন হঠাৎ রাতে ডাক্তারের স্ত্রী রেমিকে টেরাশিটার অশরীরী আত্মা খুব খারাপভাবে ভর করে এবং সে ডাক্তারকে তার হত্যার সমস্ত তথ্য বিস্তারিতভাবে দিতে থাকে, যেগুলো সে আগেও ডাক্তারকে জানিয়েছিল। তখন ডাক্তার বলে, তোমার কথার ভিত্তিতে তো সব কিছু করা হলো, হত্যাকারীকেও ধরা হলো, কিন্তু তুমি অশরীরী বলে আইন তোমার সাক্ষ্য মানছে না। আমরা আর কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বলো? সে অশরীরী, সে কারণে আইন তার সাক্ষ্য মানছে না। এই কথাটা শুনে টেরাশিটার অশরীরী আত্মা প্রচণ্ড রেগে যায়। তার কিছুদিন পরে জানা যায়, তার হত্যার মামলায় জড়িত সমস্ত ব্যক্তিকে সে ভয় দেখিয়ে বলতে থাকে, তার হত্যাকারীর শাস্তি চাই, ন্যায় বিচার না পেলে তার আত্মা শান্তি পাচ্ছে না। এরপর ফরেনসিক টিম এনে আবার নতুন করে তার হত্যার মামলার তদন্ত শুরু হয়। আদালতের সামনে পুলিশের যুক্তি ছিল, হতে পারে একজন অশরীরী আত্মা এসে তথ্যগুলো দিচ্ছে, কিন্তু সমস্ত তথ্যই সত্যি। টিভি খারাপ হওয়া থেকে শুরু করে টিভি সারানো, তার বাড়ি থেকে গয়না চুরি হওয়া, সেই গয়না অ্যালেকের প্রেমিকার বাড়ির থেকে উদ্ধার হওয়া, এই সব তথ্যই সত্যি ছিল এবং সেই সমস্ত তথ্য পুলিশ টেরাশিটার আত্মার কাছ থেকেই পেয়েছে। তাহলে খুনের ঘটনাটা কি করে এড়িয়ে যাওয়া যেতে পারে? পুলিশ এটাও বলে, দীর্ঘ 1 বছর ধরে এই হত্যার তদন্তে তারা একটু এগোতে পারেনি। যতটুকু এই মামলায় এগোনো গেছে তার সবটা ওই অশরীরী আত্মার দেওয়া তথ্য থেকে। তারপর আবার এলেনকে গ্রেপ্তার করা হয়। আবার অন্যরকম একটা মামলা শুরু হয়, কারণ এখানে একমাত্র সাক্ষী ছিল মৃতার অশরীরী আত্মা। কিন্তু পুলিশের সামনে সমস্যা একটাই ছিল প্রথম থেকে, অ্যালেন কোনোদিনই এই হত্যার কথা স্বীকার করেনি। জুরি মেম্বাররাও কার্যত 2 দলে ভাগ হয়ে যায়। এক দল অ্যালেনের হত্যার কথা মেনে নিলেও অন্য দল একেবারেই মানতে নারাজ ছিল। তাদের যুক্তি, অশরীরী আত্মার হিসেবে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেলেও একজন হত্যাকারী হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণের অভাব আছে এবং এবারেও পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে ট্রায়ালে অ্যালেন মুক্তি পেয়ে যায়। তখনও অ্যালেনের জেল থেকে বের হতে কয়েক ঘন্টা বাকি ছিল। তাকে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হচ্ছিল। সেই সময় হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে অ্যালেন সম্পূর্ণ বদলে যায়। সে পুলিশ, গোয়েন্দা এবং তার উকিল সবাইকে ডেকে তাদের সামনে স্বীকার করে নেয় যে সেই টেরাশিটা বাসার হত্যাকারী। কর্মক্ষেত্র একই হওয়ার কারণে তারা দুজনের পরিচিত ছিল। যখনই টেরাশিটার অ্যাপার্টমেন্টে কোনো ইলেকট্রনিক গেজেট খারাপ হতো, অ্যালেন সেটা ঠিক করার জন্য তার অ্যাপার্টমেন্টে যেত। ঘটনার দিন সে টিভি সারাতে গিয়েছিল, কিন্তু তার কিছু টাকার প্রয়োজন ছিল। সে ভেবেছিল টেরাশিটা চাকরি করে, তার ঘরে টাকা পাওয়া যাবে। চুরির চেষ্টা করার সময় টেরাশিটা সেটা দেখে ফেলে। বদনামের ভয়ে সে তার গলা টিপে ধরে তাকে বুকে ছুরি মেরে হত্যা করে। তারপর একটা কার্পেটে জড়িয়ে আগুনে জ্বালিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল অ্যালেন।
আর এই হত্যার ঘটনাটাকে ধর্ষণ করে হত্যা প্রমাণ করার জন্য সে টেরাসিটার শরীর থেকে সমস্ত জামাকাপড় খুলে নিয়ে তাকে জ্বালানোর চেষ্টা করে। কিন্তু টেরাসিটার ঘরে সে কিছু গয়না ছাড়া কোনো টাকা পয়সা পায়নি এবং সেই গয়নাগুলো সে তার প্রেমিকাকে দিয়ে দেয়। দুবার ট্রায়ালে অ্যালেনকে দিয়ে স্বীকার করানো যায়নি যে সেই টেরাসিটার হত্যাকারী, অথচ মুক্তি পাওয়ার পরে তার এই স্বীকারোক্তি সবাইকে অবাক করে দেয়। তারপরই ট্রায়াল শুরু হয়। টেরাসিটা বাসার হত্যার অভিযোগে অভিযুক্ত করে অ্যালেনকে 20 বছরের সাজা হয়। অ্যালেনের এই হঠাৎ পরিবর্তনের কী কারণ সেটা নিয়ে সবার মনে অত্যন্ত কৌতূহল ছিল। পরে জানা যায় টেরাসিটার অশরীরী আত্মা জেলে গিয়ে অ্যালেনকে রীতিমতো ভয় দেখাতে শুরু করে, এটা বলে যে অপরাধ স্বীকার করে নাও, না হলে আমার হাতে তো তোমাকে মরতেই হবে। শেষমেশ নিজের প্রাণ বাঁচানোর তাগিদে অ্যালেনকে স্বীকার করে নিতে হয় যে সেই হত্যাকারী এবং সে 20 বছর জেলে কাটায়। এরকম একটা অদ্ভুত ঘটনা প্রচারে চলে আসে। বিভিন্ন সাক্ষাৎকারে পুলিশ এবং গোয়েন্দা জানায় অশরীরী আত্মার সাহায্য না পেলে এই হত্যার রহস্য তাদের পক্ষে খুঁজে বার করা সম্ভব হতো না। সাধারণভাবে আমরা ভূত প্রেত আত্মাতে বিশ্বাস করি না, কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা এমন একটা কেস ছিল যেখানে সাফল্য পাওয়ার পেছনে সম্পূর্ণভাবে একটা অশরীরী আত্মার সাহায্য ছিল। প্রচার মাধ্যমগুলোকে পুলিশ এটাও জানায়। সাক্ষাৎকার দেওয়ার সময় পুলিশ এই ঘটনার নাম দেয় ভয়েস ফ্রম দ্য গ্রেভ। 1996 সালে এই ঘটনার উপর ভিত্তি করে এই একই নামে একটি সিনেমাও বানানো হয়। আজকের আড্ডার আসরের এটাই ছিল কাহিনী। পুলিশের হার মেনে নেওয়ার পরে একটা অশরীরী আত্মা খুনিকে খুঁজে বের করে দেওয়ার এই অদ্ভুত সত্যি ঘটনাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে এই অদ্ভুত ঘটনাটা অন্য কেউ জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ভিডিওটা ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।